ঢাকা শহরের ব্যাপারটা যেরকম যে কেউ আপনাকে একবেলা খাওয়াবে কিন্তু একবেলা সেখানে রাখতে চায় না কেউ, আর এটা বুঝতাম অন্তত যে কেউ বিরক্ত হচ্ছে কিনা বুঝে আমি তখন আর রিলেটিভদের সাথে থাকি নাই আর কি। তখন নিজেই বিভিন্নভাবে সার্ভাইভ করে বিভিন্ন কষ্ট করে বিভিন্ন জায়গায় ছিলাম আর কি। এটা আসলে আমার কাছে খুব খারাপ লাগতো, কারণ আমার বন্ধু বান্ধব ছিল অনেকে, ওদের বাসায় আমি যেতাম, তো আমি কাউকে বোঝাতাম না যে আমি প্রবলেমে আছি। আমি এটা বোঝাতাম যে আমি আসছি, বেড়াতে আসছি, 2-4 দিন থেকে চলে যাব, কিন্তু ওরা বুঝতো। এখন পড়াশোনা চলছে আমার অনার্স ফাইনাল ইয়ারে, পাশাপাশি জুট প্রোডাক্ট নিয়ে কাজ করছি। এখন কাজটা হলো মূলত হস্তশিল্প রিলেটেড, এটাকে বলে ম্যাক্রেম ওয়ার্ক, মানে গিট শিল্প, বুনন শিল্প আর কি। গিটের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে থাকি। তো এটা জুট দিয়েও করা যায়, পাশাপাশি আপনার আদার্স ম্যাটেরিয়ালস, কটন হতে পারে বা সিনথেটিক হতে পারে, যে কোনো ম্যাটেরিয়ালসে করা যায়। আমি এখন পর্যন্ত আপনার 200+ ভ্যারাইটির আইটেম তৈরি করেছি। তার মধ্যে আপনার সব থেকে বেশি যেগুলো চলে, ওয়াল শেলফ, ওয়াল হ্যাঙ্গিং, টিস্যু বক্স, ব্যাগ, রানার, প্লেসম্যাট, মিরর। হস্তশিল্পের যে ব্যাপারটা, এটা ছোটবেলা থেকে টুকটাক আমি কাজগুলো করতাম। আপনি যদি জিজ্ঞেস করেন এগুলো কোথায় শিখছি, আমার এটা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সবচেয়ে বেশি শেখা হয়েছে আমার দাদির কাছে, আমার নানুর কাছে। ওনারা কিন্তু বাঁশের কাজগুলো করতো প্রচুর, পাশাপাশি ওনারা আপনার পাটের বিভিন্ন কাজ করতো আর কি। তখন টুকটাক কাজ টাজ করা হতো, বাট তখন এটা মনে হতো না যে এটাই আমার ফিউচারে প্রফেশন হবে। এইচএসসি যখন শেষ, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, তখন আমি ছোট একটা ট্রেনিং নিয়েছিলাম 1 মাসের জুট প্রোডাক্টের উপর, বাট এটাও ছিল শখের বসে। ঢাকায় আসছি, ম্যাট্রিক পরীক্ষা দিলাম আমি, তখন নেত্রকোনাতে আমি থিয়েটারে কাজ করতাম। আমার ড্রিম ছিল যে আমি ঢাকায় আসবো, ইন্টারটা আমি ঢাকায় কমপ্লিট করবো, পাশাপাশি আমি মিডিয়া রিলেটেড ভালো কিছু করবো। বলা যায় যে আমি আমার ফ্যামিলির অবাধ্য হয়ে আমার ঢাকায় আসা আর কি। পড়াশোনার কিছুটা সময় আমি আমার খালামণির বাসায় ছিলাম, কিন্তু শেষের দিকে আমি ওনার বাসায় ছিলাম না। ওনারা অবশ্যই ভালো, বাট যেহেতু আমার খালা অন্যের ফ্যামিলিতে থাকে, ওনার একটা ফ্যামিলি আছে ওখানে, আমার লম্বা সময় থাকাটা এটা দেখতে ভালো দেখায় না। তখন আমি ওখান থেকে বের হয়ে আসছিলাম। তো আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল, ওরা আমার খুব বেশি কেয়ার করতো, বিশেষ করে রামপুরে আমার একটা ফ্রেন্ড ছিল, খুবই কেয়ার করতো আমাকে। কিন্তু কেয়ার করলেও একটা সময় পরে আসলে এগুলো নিয়ে কথার খোঁটাও দিছে, তাতে আমার কিছু যায় আসে না। যদিও আমি এখন ওদেরকে ওইভাবে ট্রিট দেওয়ার চেষ্টা করি। বলে যে একটা সময় ছিল যখন ওদের এখানে ছিলাম, এর বিনিময়ে অনেক কিছু এখন চাই। তো যাই হোক, ওটা কথা না। আমি ঘুরে ফিরে 7 থেকে 8টা জায়গায় ছিলাম এইভাবে, 2 দিন 4 দিন 5 দিন, মানে এই সময়টা খুব বেশি না, 4 মাসের মতো ছিল আর কি। আর আমি পড়াশোনায় খুবই ভালো ছিলাম। আমি ইন্টার পাস করার পর কিন্তু আমার সময়টা এরকম ছিল যে আমি জাহাঙ্গীরনগরে চান্স পেলাম নাট্যতত্ত্বে, রিটেন এবং ভাইবা দুইটাতেই আমি চান্স পেলাম জাহাঙ্গীরনগরে, কিন্তু আমি সেখানে ভর্তি হতে পারিনি। প্রথম কারণ ছিল ওখানে একটা অ্যামাউন্ট দেওয়া লাগতো, ওই অ্যামাউন্টের টাকাটা আমার পকেটে ছিল না। দ্বিতীয়ত হলো আমার আশেপাশে যে মানুষগুলো ছিল, ওরা আমাকে উল্টাপাল্টা মোটিভেশন দিত যে তুমি নাট্যতত্ত্বে পড়ে কি করবা, এটা তো ভালো সাবজেক্ট না। এগুলো শোনার পর মনে হতো যে আমার হাতে টাকাও নাই, আমি ভর্তি হয়ে কি করবো। তখন আর আমার জাহাঙ্গীরনগরে ভর্তি হওয়া হয়নি। যখন আমার বাসায় টুকটাক শোপিস ছিল পাটের, আমার সামনের রুমে এক ভাই আসছিল, উনি এসে বলতেছে তুমি এগুলো তৈরি করতে পারো? আমি বললাম হ্যাঁ এগুলো পারি। বলতেছে তাহলে তুমি এগুলো নিয়ে কিছু করতে পারো। কিভাবে? কথা তার আগে তখন সে আমাকে একটা বড় ওয়াল হ্যাঙ্গিং এর ছবি দেখে, তুমি যদি এটা আমাকে তৈরি করে দিতে পারো আমি তোমাকে 5,000 টাকা দিই। আমার হাতে টাকা নাই, এখানে আমার টাকার লোভ কাজ করছে একটা। আর জিনিসটা থেকে মনে হলো যে আমি এটা পারবো। তখন আমি এটা নিয়ে রিসার্চ শুরু করলাম, এটার ম্যাটেরিয়ালস কোথায় পাবো। আমার যে সেই ট্রেনার ছিল, ওই ট্রেনারকে ফোন দিলাম, উনি আমাকে পরামর্শ দিল যে এখানে সেখানে যাও, এগুলো খুঁজে পাবা। তো আমি ম্যাটেরিয়ালস খুঁজে বের করে ওটা আমি বানালাম। দীর্ঘ 15-16 দিন লাগছে এটা বানালাম। তখন সে আমাকে 5,500 টাকা দিয়েছিল। তখন সে বললো যে তুমি এগুলো নিয়ে বিজনেস করতে পারো, আমি তোমাকে হেল্প করবো। বললো যে তাহলে আমরা চলো শেয়ারে বিজনেস করি। তখন আমার মনে হলো যে আচ্ছা ওকে চলেন, শেয়ারে কাজ শুরু করলাম। সে ইনভেস্ট করলো, আমি প্রোডাকশন করলাম। সেখানে আমারও কিছু টাকা পয়সা যেত, মাঝে মধ্যে আমি দিতাম, কিন্তু সে আমাকে সেখানে ঠকাতো। যেভাবে আমাদের কথা ছিল যে 50-50, কিন্তু সে সেভাবে করে নাই। সে বিভিন্ন জায়গায় আমাকে মানে হাইড করে রাখছে, আমাকে ঠকাতো। তাকে নিয়ে আমরা একটা ফার্স্ট রেডিসনে একটা মেলায় গেলাম, সেখানে 90,000 টাকার মতো লস করার পরে ইনভলভ যতটা থাকতে চাচ্ছি সে আমাকে ততটা দূরে রাখতে চাচ্ছে। তখন আমি বললাম যে না, এটা আমার পক্ষে সম্ভব না, একসাথে কাজ করুন। বের হয়ে আমি আবার অনলাইনে ছবি দিলাম, মানুষ রেসপন্স করতেছে যে ওকে। তখন 2020 সালের শুরুর দিকে আরেকজন ভদ্রলোক, উনি সেম এটা দেখলো অনলাইনে, ওনার বিশাল একটা অফিস আছে বনশ্রীতে, তিনি আমাকে ডেকে নিল একদিন যে তুমি কাজটা ভালো করো, চলো তোমার সাথে আমি কাজ করি। তো আমার মনে হলো যে আমার কাছে তো টাকা নাই, তো উনি যেহেতু ইনভেস্ট করতে চাচ্ছে, একসাথে কাজ করবো, ওকে। উনি আমাকে ওই আশায় রেখে প্রায় 5 থেকে 6 মাস আমাকে বসায় রাখছে। তখন মনে হলো যে না, শেয়ারে আমার পক্ষে আর বিজনেস করা পসিবল না। তখন আমি ভাবলাম যে আমার যা আছে আমি সেগুলো দিয়ে শুরু করি। যখন আমি মেলাগুলোতে অ্যাটেন্ড করলাম, বিভিন্ন জাতীয় মেলা, এসএমই মেলা, বাণিজ্য মেলা, এগুলোতে অ্যাটেন্ড করলাম, তখন দেখি বায়ারা যখন অর্ডার দেয়, বাল্ক কোয়ান্টিটির অর্ডার দেয়, যেটা তৈরি করার ক্যাপাবিলিটি আমার নাই। আমার মনে হলো যে আমার কর্মী দিয়েও সেগুলো পসিবল না। তখন চিন্তা করলাম যে তাহলে আমি এবার প্রশিক্ষণে যাই। আমি প্রশিক্ষণটা শুরু করি। একদিকে যেমন কর্মীগুলো তৈরি হয়ে যাবে যারা একই কোয়ালিটির প্রোডাক্ট আমাকে দিতে পারবে, পাশাপাশি আমার একটা এক্সট্রা আর্নিং এর পথ হয়ে যাবে। দেন আমি প্রশিক্ষণ দেওয়া শুরু করলাম। প্রায় 1.5 বছর যাবত প্রশিক্ষণ দিলাম। নিজের একটা অফিস ছিল, নেত্রকোনাতে প্রশিক্ষণ দিচ্ছি, অনলাইনে প্রশিক্ষণ দিচ্ছি। প্রশিক্ষণ দেওয়ার পরে পার্সোনালি 370 জন প্লাস ওনারা আমার থেকে ট্রেনিং নিয়ে বের হয়েছে। ওনাদের মধ্যে প্রাইমারি স্কুলের টিচার, হাই স্কুলের টিচার, ইউনিভার্সিটির লেকচারার, কলেজের লেকচারার, ভূমি মন্ত্রণালয়ের আপনার কর্মকর্তা, বিভিন্ন সরকারি বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, মহিলা বেশিরভাগই, ডাক্তার ছিল, নিউজ প্রেজেন্টার ছিল। এটা আমার খুব গর্বের বিষয়, মানে ওনাদেরকে আমি ট্রেনিং দিতে পারছি। আমার বয়সের 3 গুণ বয়সী। ওনারা যখন আমাকে স্যার বলে, মানে আমি খুব লজ্জা পাই। যখন আমার কোয়ান্টিটি বাড়তে থাকলো, আমি তখন কিন্তু আস্তে আস্তে আমি ফ্যামিলিতে যেতে থাকলাম। আমি কাজ করতেছি, এখন আমি ফ্যামিলিতে একটু একটু করে আবার যাচ্ছি। আমার বাবা সরাসরি কথা বলে না, কিন্তু উনি আমার সাথে ফোনে
কথা বলে বা মাঝে মধ্যে কথা বলে এমনটা কি যে মিডিয়া হিসেবে আম্মাকে ব্যবহার করে, ছোট বোনদেরকে ব্যবহার করে, মিডিয়া হিসেবে আমি ওনাকে ব্যবহার করে ওনার সাথে কথা বলি, উনি ওনাদেরকে ব্যবহার করে আমার সাথে কথা বলে। তো আমি প্রথম যখন একটা দড়ির বস্তা নিয়ে বাড়িতে গেলাম যে আমি কাজ করবো সেখানে, আমার ছোট ভাই বোনদের নিয়ে আমি কাজ করবো, কারণ আমার অর্ডার কোয়ান্টিটি বাড়তেছে, আমি আমার পরিবার থেকে কাজটা শুরু করবো। এলাকাবাসী বলতেছে কি পোলা ঢাকা গেছে, যে পড়াশোনা শেষ করছে, এই পর্যন্ত পড়াশোনা করতেছে, কইরা দড়ির ব্যবসা করে। তো এগুলো আমি কানে নিতাম না, ওরা হাসাহাসি করতো আর কি। তখন আমি আমার পরিবারের লোকজনদের দিয়ে মূলত প্রথমে আমার শুরুটা, কিন্তু তারপর কিন্তু আস্তে আস্তে আশেপাশের লোকজন এসে ইনভলভ হলো। এইভাবেই কিন্তু আমার ফ্যাক্টরির শুরুটা। তো যখন এখন আমার বেশ কিছু অ্যাওয়ার্ড আসছে, কিন্তু আমাকে টিভি চ্যানেলগুলোতে দেখতে পাচ্ছে, আমার কাজের অগ্রগতি হলো, মোটামুটি একটা দৃশ্যমান একটা উন্নতি হলো। এখন কিন্তু এলাকার মানুষ আমাকে দড়ির ব্যবসায়ী বলে না, এখন কিন্তু আমার পরিবারের মানুষ বলেন, আশেপাশের মানুষ বলেন, ওনারা কিন্তু প্রাউড ফিল করে। সেই দড়ির ব্যবসা যে দড়ির কথাটাই আর নাই এখন, ওনারা মনে করেন না এটা ভালো কাজ। কাজটা খুবই কষ্টের, প্রথম দিকে এটা চোখ হাত ব্যথা অবশ্যই করতো, কিন্তু এখন কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। তবে এখানে কথা হলো যে আমার কাজ করতে হবে, আমাকে আর্ন করতে হবে, আমাকে অনেক দূর যেতে হবে, ওই ব্যথাটা এগুলো আর কেয়ার করার কোনো অপশন থাকে না আর কি।